আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসা স্পর্শ গল্পের ৩ নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বুঝলাম মায়া আবার বারান্দায় গিয়েছে। আমিও খাবারগুলো রেখে আমার রুমে গিয়ে বারান্দায় উঁকি মারতেই আমি পুরোই অবাক। আমি দেখি মায়া তার লম্বা ঘন কালো চুলগুলো পিছন থেকে সামনে এনে রোদে শুকাচ্ছে। মায়া চুলগুলো যে এত লম্বা তা আমি বুঝতে পারিনি। আমি অপলক দৃষ্টিতে সবদিনভাবে দাঁড়িয়ে আছি, শুধু তাকেই দেখছিলাম। সে আনমনে তার চুলগুলো তোয়ালে দিয়ে মুছিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত এভাবে কেটে গেল। হঠাৎই মায়া চুলগুলো মুছতে মুছতে দরজার দিকে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। ও পুরো হতভম্ব হয়ে যায়। আমিও সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ি। কি বলবো এখন ওকে? ও কি না কি ভাবছে মনে মনে কে জানে। মায়া কোনো কিছু বলার আগে আমি ওকে বললাম, খাবার এনেছি আপনার জন্য, তাড়াতাড়ি আসুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। বলে রুমের ভিতর চলে আসি। বাহিরের জামা পরিবর্তন করার জন্য ওয়াশরুমে গেলাম। বেরিয়ে এসে সোজা ডাইনিং রুমে এসে খাবারগুলো প্যাকেট থেকে বের করতে থাকি। এর মধ্যেই মায়াও গেস্ট রুম থেকে বেরিয়ে আসে। আমি শুধু এক নজর ওর দিকে তাকিয়েছিলাম। দেখলাম সে নীল কালারের একটা কামিজ পরেছে। এত বেশি সুন্দর লাগছিল তাকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু একবারের বেশি তাকাতে পারলাম না, কারণ খুব লজ্জাজনক কাজ করেছি একটু আগেই। মায়া এসে আমার পাশে দাঁড়িয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, আপনি বসুন, মেয়েদের কাজ মেয়েদেরই মানায়, আমি বের দিচ্ছি আপনাকে। মায়া আবার সেই ভুকুসকে আমার দিকে রাগীভাবে তাকায়। আমিও ভয়ে চুপচাপ চেয়ারে বসে পড়ি। সে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে দেয়। আমি তাকে বললাম, আপনার জন্য অনেক বড় রেস্টুরেন্ট থেকে মজার মজার খাবার এনেছি, সবগুলো খাবেন কিন্তু। মায়া চেয়ারে বসে খাবারগুলো দেখে বলে, এতগুলো খাবার একা কিভাবে খাবো? আমি একটু হেসে বললাম, একা কই, আমাকে দিয়ে খাবেন না বুঝি? মায়া লজ্জা পায় আর মুচকি একটা হাসি দিয়ে ফেলে। আমি এই প্রথম তার মুখে হাসি দেখলাম। বিশ্বাস করেন, এই হাসিতে যেন মুক্ত ঝরছিল মনে হচ্ছে। কি আওয়ামিক হাসি তার! মনটা ভরে গেল। আমি মনের অজান্তেই বলে ফেললাম, আপনার মুচকি হাসিটা অসম্ভব সুন্দর, সবসময় হাসি খুশি থাকবেন, দেখবেন সবকিছুই ভালো হয়ে যাবে। মায়া খেতে খেতে গভীর কণ্ঠে বলল, একটা সময় অনেক হাসতাম, কিন্তু এখন এই হাসিটা বোঝার মতো লাগে। হাসতে খুব কষ্ট হয় আমার। তার কষ্টমাখা কথা শুনে বললাম, প্রেমিকের জন্য বোধহয় মনে কষ্ট জমেছে অনেক, তাই তাকে কিছু সান্ত্বনা দেওয়ার জন্যই বললাম। আপনি যাকে মনে প্রাণে ভালোবাসতেন সে খুবই হতভাগা, আপনার কোনো দোষ নেই। আজকাল কয়জনই এরকম অন্ধভাবে কাউকে ভালোবাসে বলেন? আপনি বেঁচেছিলেন তাই ধরাও খেয়েছেন। সত্যি বলতে, যার মন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে তাদের কেউ ভালোবাসে না। আপনি পারবেন না জানি, তবে তাও বলছি, তাকে ভুলে যান। মনের মধ্যে কষ্ট পুষে রাখবেন না, না হলে এই কষ্টগুলো জমে মনটা পাথর হয়ে যাবে। কথাগুলো শেষ করে মায়ের দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে আর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার কান্না দেখে অস্থির হয়ে বললাম, আরে আবার কাঁদছেন কেন? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তাকে বলতে হবে না, আপনি প্লিজ কান্না করবেন না, আমি আর কিছু বলবো না, সরি। মা চোখ মুছে বলে, আরে শান্ত হন, আপনার কথা শুনে কাঁদছি না, কিছু অবদ্ধ কষ্টের কথা মনে পড়েছে, তাই অজান্তে কখন যেন চোখগুলো ভিজে গিয়েছে। যাই হোক, আপনি খুব ভালো মানুষ আর বেশ পচাও। আমি মায়ার লাস্টের কথা শুনে পুরো আশ্চর্য। তাকে সাথে সাথেই জিজ্ঞেস করলাম, আমি পচা? কিন্তু কেন? কি করলাম আবার? আপনি পচা না তো কি? তখন ওভাবে চুপচাপ চোরের মতো আমাকে দেখছিলেন কেন? আমি মায়ের কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। কি বলবো ওকে? তাই মাথা নিচু করে চুপচাপ খেতে থাকি। সে আবার বলে, ভালো হয়ে যান বুঝছেন, না হলে কিন্তু আপনার খবর আছে। আবার এমন করলে দেখেন আপনাকে কি করি। আচ্ছা হয়েছে, সরি। আপনি এত সুন্দর হলে কি করব আমি? আপনার চুলগুলো এত লম্বা আর এত ঘন, আমি আগে কখনো সরাসরি এমন দেখিনি। তাই কি যেন হয়েছে থামুন তো, লজ্জা শরম নিয়ে আপনার দেখেছি। উফ, চুপচাপ খাওয়া শেষ করেন, ঠিক আছে? আমি খেতে খেতে আর চোখে তাকিয়ে দেখি মায়ের মুখটা আবারও সেই গোলাপি আভা ধরেছে। মানুষের লজ্জায় একদম নাস্তা নাবুদ। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই মায়া আবার সব গুছিয়ে ফেলে। মনে মনে ভাবছি, এই মেয়েকে বিয়ে করবে পুরাই রাজকপাল। আজকাল সাংসারিক মেয়ে পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই। মনে মনে এসব ভাবতে ভাবতে হলরুমে এসে বললাম, টিভিটা ছাড়লাম খবর দেখবো বলে। এর মধ্যেই ফোনটা বেজে উঠলো আর সাথে সাথেই পেলাম ভয়, কারণ মা কল দিয়েছে। আমি মায়ের দিকে তাকাতেই দেখি মায়া আগে থেকেই ঠোঁটের উপর আঙুল দিয়ে ইশারা চুপ হয়ে আছে। বোঝাচ্ছে। আমি হেসেই দিলাম ওর কাণ্ড দেখে। হ্যাঁ মা বলো, কি রে এতক্ষণ লাগে কল ধরতে, কই ছিলি তুই?
সরি, সরি মা। খাওয়া-দাওয়া করেছিস বাবা? হ্যাঁ, মাত্রই খেলাম। ওই যে আমাদের এখানে বড় রেস্টুরেন্ট আছে না? ওখান থেকেই খাবার এনেছি। ওহ! যাক ভালো করেছিস। আমি তো ভেবেছি তুই নিজেই রান্না করবি। না, আজকে করিনি। তুমি খাওয়া-দাওয়া করছো মা? হ্যাঁ, খেয়েই তোকে কল দিলাম। ওহ! তুমি চিন্তা করো না মা। আমি তো আর সেই ছোট্ট না। নিজেকে সামলাতে পারবো। মায়ের মন বুঝবি না। সন্তান যতই বড় হোক না কেন, মা-বাবার কাছে সে ছোটই থাকে। আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে। আজকে তো অনেক সকালে উঠেছিস, আমি রাখছি। আচ্ছা, তুমি সাবধানে চলাফেরা কইরো। আর কোনো সমস্যা হলে আমাকে জানিও, ঠিক আছে? মা কল রেখে দেয়, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ফোন পাশে রাখতে মা এখনো সেই ঠোঁটের উপর আঙুল রেখে আমার সামনে এসে বসলো। আমি হাসতে হাসতে তাকে বলি, এখন কথা বলতে পারেন, সমস্যা নেই। মায়া মুচকি হেসে আঙুল সরালো আর বলল, আমি ঠিক করেছি। আপনার কল আসলেই আমি চুপ করে থাকবো এভাবে। না হলে সকালের মতো আবারও রাগ দেখাবেন আপনি। আপনি এখনো মাইন্ড করে আছেন? সরি সকালের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি দেখবেন? তাহলে দেখতে পারেন। আমি ঘুমাবো। মা ঘুমাতে বলেছে আমাকে। বাহ! আপনি তো একদম আপনার মায়ের বাধ্য ছেলে। বলতে পারেন। কারণ এই দুনিয়াতে মা ছাড়া আপন আর কেউ নেই আমার। তাই মাকে অনেক বেশি ভালোবাসি। জানেন, বাবা যখন মারা যায়, মা অনেক কষ্ট করে আমাকে বড় করে। আমি আমার নিজের চোখ দিয়ে মাকে কষ্ট করতে দেখেছি। সে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে আমাকে আজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমি মাসে এখন লাখ লাখ টাকা ইনকাম করি। আমার মা আজ আরামেই আছে। বাবা মায়ের কষ্ট যদি সন্তানরা না বুঝতে পারে, তাহলে কোনোদিনই সেই সন্তান তাদের মর্ম বুঝবে না। বাবা মায়ের মতো আপন আর কেউ নেই পৃথিবীতে। আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। তাই সে এক প্রকার রাগ করে গ্রামে ঘুরতে গিয়েছে। কেন বিয়ে করতে চাই না জানেন? আমি অনেক দেখেছি, অনেক। আজকাল শিক্ষিত মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি এসে সবার আগে ছেলে আর মায়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়। তারপর ছেলেকে ম্যানিপুলেট করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য করে। আমি এটা কখনোই হতে দিব না। আমার কোনো মেয়েকেই বিশ্বাস হয় না। তারা কিভাবে এমনটা করতে পারে? তাদেরও তো বাবা মা আছে, তাই না? তাদেরও বাবা আর মায়েদের যদি এমন অবস্থা হয়, তখন কি হবে? সত্যি আপনার মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। একটা কথা ঠিকই বলেছেন, বাবা মা সবচেয়ে বেশি আপন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আপন হলো মা। আপনি খুবই ভাগ্যবান, আপনার মা আছে যে আপনাকে অনেক ভালোবাসে। আমি অবাক হয়ে বললাম, কেন আপনার নেই? না, না আছে তো, তবে আপন না, সৎ মা। হাহা। মায়া অদ্ভুত একটা হাসি দিল। আমি ওর হাসির কথা শুনে আকাশ থেকে পড়লাম। সৎ মা মানে কি? আমি নড়েচড়ে বসে মায়াকে আবার জিজ্ঞেস করলাম, আমি ঠিক বুঝলাম না কিছুই। আমাকে একটু খুলে বলবেন আপনার সম্পর্কে? মায়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করে বলে, আপনাকে কিছু এখন কথা বলবো, তবে আপনি আমাকে প্রমিস করেন যে আমাকে খারাপ ভাববেন না, কিংবা বের করে দিবেন না। প্রমিস, প্রমিস। আপনি শুধু বলুন, আমি সব শুনতে চাই, প্লিজ বলুন। দেখলাম মায়ের চোখ জোড়া অশ্রুতে ভরে এসেছে। সে একবার মুছে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আমি কাউকে ভালোবেসে ঢাকাতে আসিনি, কিংবা আবার এখানে পরিচিত কেউ নেই। আপনাকে রাতে যা বলেছি সবই মিথ্যা ছিল। শুধুমাত্র আপনি যেন আমাকে একটু জায়গা দিন, তাই মিথ্যাগুলো বলেছি। মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এই নিয়ে বলেটা কি? তার কোনো প্রেমিক নেই, সে আমাকে মিথ্যা বলেছে? তাহলে সত্যটা কি? আমি অবাক কণ্ঠে মায়াকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আর সত্যিটা তাহলে কি? আমাকে সব খুলে বলুন। মায়া অঝরে কান্না করতে করতে বলে, আমার আপন মা মারা গিয়েছে আমার বয়স যখন 15 বছর। মা মারা যাওয়ার ঠিক 3 মাস পরই বাবা আরেকটা বিয়ে করে। আমি তখন ছোট হলেও সব বুঝি। খুবই অবাক হই সেদিন, যে কিভাবে বাবা মা মারা যাওয়ার মাত্র 3 মাসের মাথায় আরেকজনকে বিয়ে করে বাসায় আনে। আমার মায়ের গর্ভে শুধু আমি একাই ছিলাম। মাকে হারিয়ে আমি পুরো স্তব্ধ হয়ে যাই। আমার সাজানো সুন্দর জীবনটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। কিন্তু যখন নতুন মা আসে, বাবার ওপর কিছুটা রাগ হলেও নতুন মায়ের ভালোবাসা দেখে আমি আস্তে আস্তে ঠিক হচ্ছিলাম। কিন্তু যেই বিয়ের 6 মাস পার হয়ে যায়, তখন আমি আপন মা আর সৎ মার তফাৎটা বুঝতে পারি। আমি হাড়ে হাড়ে বুঝতে শুরু করি, আমার সৎ মা আর আমাকে কাছে ডাকে না, আমাকে খেতেও বলে না, আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি যদি না খেয়েও থাকি, একটাবারও এসে খবর নেয় না। একদিন খুব অসুস্থ হয়ে সারাদিন বিছানায় পড়েছিলাম। না বাবা, না মা, সৎ মা আমাকে দেখতে এসেছিল। ভাগ্য ভালো, সেদিন কোথা থেকে যেন আমার ছোট মামা আমার প্রিন্সিপাল মানে লিচু নিয়ে আসছিল আমার কাছে। এসে দেখে আমার এই অবস্থা। সেদিন মামা যদি আমাকে হাসপাতালে না নিত, তাহলে হয়তো আপনার আজ এতটা সমস্যা হতো না। শুধু আপনার না, আমার পরিবারও আমার বোঝা থেকে বেঁচে যেত।
যাই হোক, সেদিন থেকে শুরু হয় বেঁচে থাকার লড়াই। আমি বুঝে যাই যে আমার আপন মায়ের সাথে আমার আপন বাবাও চলে গিয়েছে, কারণ সৎ মা আমাকে সরাতে চাচ্ছিল। সেটা বাবা বুঝেও সৎ মাকে কিছু বলে না, সেও উঠে পড়ে লাগে আমাকে ভাঙানোর জন্য। মামা বাড়ি নানা বাড়ি পালিয়ে পালিয়ে কোনো রকম ইন্টার পাস করি। আমার পড়াশোনার যাবতীয় খরচ আমার মামারাই দিত, কারণ আমার সৎ মামাকে বের করতে সক্ষম হয়েছে বাসা থেকে। বের করবেই না কেন? তার অনাগত সন্তান বাবার সয় সম্পত্তি পায় সে, সেজন্যই আমাকে সরানো। আমি পালিয়ে পালিয়ে 5টা বছর পার করি, কিন্তু এখন আর পারছিলাম না। বাবা আমাকে বাসায় বন্দি করে ফেলে, যাতে সে আর সৎ মা মিলে তাদের ঠিক করা এলাকার সবচেয়ে বড় গুন্ডার কাছে আমাকে বিক্রি করতে পারে। বিয়ের সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল, আমি তখনও ঘরে বন্দি, কিছুই জানি না। আমাদের বাসায় সেই প্রথম থেকেই কাজ করা একটা খালা ছিল, সে আমার সাথে থাকতো সব সময়। সে সবকিছু বুঝে তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে পালিয়ে যেতে সাহায্য করে। আবির সাহেব সে আরো কি করেছে জানেন? তার জমানো 3,000 টাকা আমাকে দিয়ে বলেছে, মা তুই এখান থেকে অনেক দূরে চলে যা, আর কোনোদিনও আসিস না। তুই যা মা। আমি রাত 11টায় ট্রেনে উঠি, সকালে ঢাকায় এসে পৌঁছাই। আমি জানতাম ঢাকাতে হাতিরঝিল নামে সুন্দর একটা জায়গা আছে, তাই এখানে এসে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসে থাকি। আমি কোনো ফোন আনিনি, না হলে ওরা আমাকে খুঁজে বের করে ফেলবে। রাত যখন গভীর হতে থাকে আমি দিশাহীন হতে থাকি। খুব ভয় করছিল, কারণ অনেকেই আমার দিকে কেমন কেমন ভাবে জানি তাকাচ্ছিল। আমার খুব ভয় করছিল, তাও সাহস করে কারোর কাছে সাহায্য চাওয়ার জন্য অনেকবার ইশারা করি, কিন্তু কেউ গাড়ি থামায়নি। তাই আপনার বাইকের সামনে চলে আসি আমি। তাই আমার এত বড় গল্প না বলে একটা মিথ্যা গল্প বানিয়ে বলি, যাতে আপনি আমাকে একটু সাহায্য করেন। কিন্তু আমি মোটেও ভাবিনি আপনি আমাকে সন্দেহ করবেন বা খারাপ ভাববেন। আমি হতাশ হয়ে যাই যখন আপনি চলে যান। ঠিক করি এই পানিতে ঝাঁপ দিয়েই মায়ের কাছে চলে যাব। ঠিক তখনই আপনি আবার আসেন, আর তারপর তো সব আপনারই জানাই। একটা গুন্ডার কাছে প্রতিনিয়ত ধর্ষিত হওয়া থেকে ঠিক করি এই পানিতে ঝাঁপ দিয়ে মায়ের কাছে চলে যাব। ঠিক তখনই আপনি আবার আসেন, আর তারপর তো সব আপনার জানাই। একটা গুন্ডার কাছে প্রতিনিয়ত ধর্ষিত হওয়ার থেকে বাঁচতে এই অজানা ইট পাথরের শহরে চলে এসেছি। জানি না সামনে কি আছে আমার কপালে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমি চাইলেই হয়তো আরো অনেক দিন আপনাকে এই মিথ্যা বলে থাকতে পারতাম, কিন্তু আমার মনটা ভারী হয়ে আসছিল। আপনি খুব ভালো একটা মানুষ, তাই আজ সত্যিটা বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন। আপনার যদি আমার এই সত্য শুনে আমাকে খারাপ মনে হয় আপনি বলুন, আমি এখনই চলে যাব। কথাগুলো শেষ করেই মায়া ডুকরে ডুকরে কাঁদছে। আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দুনিয়ার এমন বাবা মাও হতে পারে। তাহলে কি এত চাপা কষ্টের জন্যই মা এভাবে কেঁদে কেঁদে উঠছিল? মায়ের এই অপ্রিয় সত্য শুনে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি জানতাম বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না। সেই বাবা মায় যদি সন্তানের কাল হয়ে যাবে তা কল্পনাও করিনি। আমি এখন সম্পূর্ণ অনুভব করতে পারছি মায়া কতটা কষ্টে আছে। আমার খুব রাগ হচ্ছিল, রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। এই রাগটা মায়ের ওপর নয়, তার পরিবারের ওপর হচ্ছে। আমি দুহাত দিয়ে আমার পুরো মুখটা একবার মুছে নিলাম, তারপর উঠে মায়ের কাছে গিয়ে তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে তার হাত দুটো শক্ত করে ধরি। সে অবাক হয়ে কান্নাসিক্ত নয়নে আমার দিকে তাকায়। আমাদের দুজনের চোখ এখন সম্পূর্ণ একে অপরের দিকে তাকিয়ে আছে। আমি এবার বলতে শুরু করি, প্রথমত আমি খুব দুঃখিত আপনার কাছে। এত কিছু না জেনে কত খারাপ ব্যবহার করেছি আপনার সাথে। আপনার কোথাও যেতে হবে না, আপনার যতদিন ইচ্ছে আপনি এখানেই থাকুন। আমি মাকে সব বুঝিয়ে বলবো। মা যদি আমার কথা না মানে আমি আপনাকে আলাদা একটা ফ্ল্যাট কিনে দিব। আপনি সেখানে যতদিন খুশি থাকবেন, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না, প্রমিস করেছি। মায়া মুচকে হাসে আর বলে, পাগল হবেন না আবির সাহেব, আমার জীবনটা তো শেষ। যেদিন আমার আপন মা মারা গিয়েছে, আপনার মাকে আমার কথা বলে অযথা কষ্ট ঝামেলা দিতে হবে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। আপনার মা আসার আগেই আমি আমার আবার পরিবারের কাছে ফিরে যাব। তবে তার আগে জীবনটা শেষবারের মতো করে বাঁচতে চাই। জানি আপনার কাছে কোনো কিছু চাওয়ার আমার বিন্দুমাত্র অধিকার নেই, তবুও শেষবারের মতো একটা আবদার ভিক্ষা হিসেবে চাইবো। রাখবেন বলুন? আপনার শহরটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন আপনার বাইকে করে। আমি কখনো কোথাও ঘুরতে যেতে পারিনি। আনন্দ কি জিনিস আমি ভুলে গিয়েছি। শেষবারের মতো এই আবদারটুকু রাখবেন আমার। আমি আর কিছুই চাই না এই সাদা কালো জীবনে। আপনি যা বলবেন তাই আমি রাজি। কিন্তু আপনার কি ফিরে না গেলে হয় না? আমি তো বলেছি আপনাকে থাকতে। মায়ের হাত দুটো ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে গেস্ট রুমে যাওয়ার আগে বলে,
আপনি সবকিছু যতটা সহজভাবে নিচ্ছেন, এই সমাজ কখনো তা নিবে না। আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। আপনি আমার জীবনের শেষ আবদারটাও পূরণ করুন। আমি তাতেই খুশি। বলে মা তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বুঝলাম আমার সামনে এসে আর কাঁদতে চাইছে না। আমি তার কথাগুলো শুনে কষ্টে নিথর হয়ে মাটিতে বসে থাকি। তাকে কিছু বলার মতো আমার কাছে আর কিছুই নেই। আমি অনেকটা সময়ও এভাবেই বসে থাকি।